আপনাদের আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে কিভাবে পালাতে হয়েছে সেই দৃষ্টান্ত বাংলার জমিনে আজকেও আছে। আগামী 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম দিয়েছেন তারা। আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই। আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা স্বাধীন, আসলে আমরা স্বাধীন না। আমার রাষ্ট্র আমাকে কি নিরাপত্তা দেয়? একটা ব্যর্থ সরকার, তার কাছে আর কিছু আশা করা যায় না। আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে, পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে। দেশে যে নৈরাজ্য চলছে, সারা দেশের মানুষ যে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, তাতে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন যেন আমাদের মহামান্য উপদেষ্টারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভয়ানক দিকে নিয়ে যাবার ষড়যন্ত্র চলছে। আপনার বাড়ি ঘরের কোনো নিরাপত্তা নেই। যে কোনো সময় আপনার বাড়িতে চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, যে কোনো সময় সংঘবদ্ধ চক্র এসে আপনার বাড়িতে ঢুকে যে কোনো ঘটনা ঘটাতে পারে। দেশের বর্তমানে যে অবস্থা, ইউনূস সরকার যেভাবে বিফল হয়েছে, সমন্বয়কারীরা যেভাবে দেশকে জাহান্নাম বানিয়েছে, ওয়াকার সাহেবের ইমিডিয়েট কর্তব্য হচ্ছে ক্ষমতা গ্রহণ করা, সকল অ্যাডভাইজারকে ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া। দর্শক শ্রোতা, আসিয়ার ধর্ষণে খেপেছে সকল ছাত্র জনতা। ইতিমধ্যে ডক্টর ইউনূসকে পদত্যাগের আলটিমেটাম দিচ্ছে। যদি ডক্টর ইউনূস কোনোভাবে আসিয়ার ধর্ষণকারীর কোনোভাবেই সঠিক বিচার না করে, সেক্ষেত্রে ছাত্র জনতা রাজপথ ছেড়ে দেবে না, ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে। আশা করি ভিডিওর শুরুতে আপনারা ভিডিওর বিশেষ অংশ দেখতে পারলেন। ইতিমধ্যে বুঝতে পারছেন যে এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের মধ্যে কি ঘটতেছে, তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি এবং বিস্তারিত জেনে নেই। একটা ব্যর্থ সরকার, তার কাছে আর কিছু আশা করা যায় না। আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে, পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে। আমি বলবো কি, আপনার যোগ্যতা কি? আপনি যেখানে বসে আছেন কিসের ভিত্তিতে, কিসের মতের ভিত্তিতে, কার ভিত্তিতে বসে আছেন? গণ অভ্যুত্থানের আপনি নারী দেখছেন না? কারণ আপনার কথা আসে নাই কেন? আপনি কাদের উপর বসে আছেন? আমাদের উপর তো বসে আছেন। আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই। আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। এটার দায় অবশ্যই রাষ্ট্রের, এটার দায় স্বরাষ্ট্রমন্ত্রী, এটার দায় আইনমন্ত্রীর। তারা যে সংস্কারের কথা বলেছেন, যে সংস্কারের কথা বলে আসলে তারা যে এখানে আছেন, সেই সংস্কারটা আসলে আমরা দেখতে পাই। আপনাদের আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে কিভাবে পালাতে হয়েছে সেই দৃষ্টান্ত বাংলার জমিনে আজকেও আছে। সেই কথা আপনারা ভুলে যাবেন না। ইন্টারিম সরকার কি সরকার না? তাহলে কিছু করতে পারে না কেন? কেন যদি নাই করতে পারবেন তাহলে আপনি কেন অ্যাডভাইজারি বোর্ডে আছেন? আপনি নেমে যান। আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস, তিনি আসলে আর কতটা এই মতো আসিয়ার মতো বাচ্চা মেয়ে ধর্ষণ হলে তিনি আসলে পদত্যাগ করবে? বাংলাদেশের বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা যে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা, তারা নিজেরাই এখন 24 ঘন্টা, কেউ 48 ঘন্টা একের পর এক আলটিমেটাম মনে করেন দিয়ে যেতেছে যে এদের পদত্যাগের জন্য, কিংবা যারা নাকি এই ঘটনাটা ঘটাইছে এদেরকে আপনার কি বলে আইনের আওতায় আনার জন্য। তো আমার কাছে একটা প্রশ্ন, সেটি হচ্ছে এই সরকার কিংবা এই সরকারের অধীনে যে বা যারা বৈশা রয়েছে তারা কি ঘাস খায়? তারা কি করতেছে? তারা কি চোখে দেখে না? আমি সোজা বাংলা যদি বলি বা এইভাবে বলতে হয় যে এই সরকার আসলে এই আসিয়ার মতো আর কত নিরীহ বাচ্চা যদি ধর্ষণের শিকার হয় তারপরে তিনি আপনার পদত্যাগ করে চলে যাবে, কিংবা একটা সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার তিনি প্রতিষ্ঠিত করে যাবে। আর কতটা বলেন? এই প্রশ্নটা আমি সাধারণ জনগণের কাছে রাখলাম। উল্টো দিকে আমি আরো একটা কথা বলতে চাই বৈষম্য বিরোধী এই আন্দোলনকারীদের উদ্দেশ্যে। আপনারা শেখ হাসিনার পতন ঘটাইছেন, বেশ ভালো কথা, সাধুবাদ জানাই। কিন্তু আপনারা দেশটাকে কিঞ্চিত পরিমাণ ভালো রাখার চেষ্টা করছেন? বা দেশের মানুষ কি চায়, দেশের সাধারণ মানুষের সেন্টিমেন্ট কি, একটাবার আপনারা কি জানতে চাইছেন? বা সাধারণ মানুষের জানের নিরাপত্তা আপনারা দেওয়ার জন্য কিঞ্চিত পরিমাণ চেষ্টা আপনাদের মনের ভিতরে ছিল? হ্যাঁ, এটা কিন্তু এখন প্রকাশ্যে মনে করেন বলতে পারি যে আপনাদের ভিতরে কিংবা এই আপনাদের যে এজেন্ট গুলা, তাদের মনের ভিতরে শুধুই আসলে মনে করেন ক্ষমতা আর লোভ, মনে করেন লালসতা, এছাড়া আর কিছু না। এই অন্তর্বর্তীকালে সরকার বা সমন্বয়কারী যেই কয়টায় আছে, সব কয়টাকে এই আসিয়ার যে পরিণতি হয়েছে সম্পূর্ণ দায়ভার এই ডক্টর ইউনূস, এই অন্তর্বর্তীকালে সরকার যে কটা উপদেষ্টা আছে আর বিশেষ করে এই সমন্বয়কারীদের নিতে হবে। শুধু এটাই না, যারা নাকি বর্তমান একের পর এক আপনারা আলটিমেটাম দিচ্ছেন, আমি আপনাদেরকেও বলতে চাই
এই আপনারাই তো শেখ হাসিনার পতন ঘটাইছেন, এই আপনারাই তো বর্তমান বলেন যে নতুন স্বাধীনতা, 24-এর স্বাধীনতা, এটা হচ্ছে তথাগতিত, মানে আপনারা ভাবেন, আমরা ভাবি না। আমাদের স্বাধীনতা সেই 71-ই হয়ে গেছে। তো যাই হোক, তো আপনাদের এই স্বাধীনতা আসলে কতটুকু ধরে রাখতে পারছেন বলেন তো? একটা দেশ যখন নাকি স্বাধীন হয় তখন তো বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাধীন রে ভাই। তো এই হচ্ছে স্বাধীনতা? আমরা বাঙালিরা কি এই স্বাধীনতা চাইছিল, বা আমরা কি এই স্বাধীনতা চাইছিলাম? আমরা আসলে কোন স্বাধীনতা চাই? আমরা কি সেই 71-এর স্বাধীনতা চাই, নাকি এই 2024-এ আইসা যে নাকি আসিয়ার মতো বাচ্চা মেয়েকে নাকি ধর্ষণের শিকার হতে হয়, আমরা এই স্বাধীনতা চাইছিলাম বলেন? এই প্রশ্নটা আমি সাধারণ জনগণ, এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাখলাম। আমরা কোন স্বাধীনতা চাইছিলাম? এখন আপনারা 24 ঘন্টার আলটিমেটাম দেন, কেউ 48 ঘন্টার আলটিমেটাম দেন। ভাই কি লাভ ভাই বলেন তো এই আলটিমেটাম দিয়ে? লাভটা কি? আলটিমেটলি লাভটা কি? বাংলাদেশে প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনী কিংবা একের পর একটা ক্রাইম বেড়েই চলতেছে। আজকে আমি প্রশ্ন রাখতে চাই, আপনার যদি ঘরে একটা মেয়ে বাচ্চা থাকে, আপনার মেয়েটা কি সেফ? উনি তো আপনার একলা একলা হয়তো বা স্কুল কলেজে যায়, উনি কি সেফ? আপনার মা বোন যে হাটে বাজারে সদাই করতে যায়, এই যে আপনার ঈদের বাজার আসছে, কেউ শপিং করতে যাবে, ফিরতে ফিরতে রাত হয়ে যেতে পারে, তাহলে আপনার মা বোন কি সেফ? আপনার মা বোনের ইজ্জতে, আরে ভাই ইজ্জত দূরে রাখেন, জানের নিরাপত্তা কে দিবে বলেন? জানের নিরাপত্তাটা দিবে কে? কে দিবে? এই সরকার দিবে? এই সরকার তো নিজেই মনে করেন টেররিস্ট বর্তমান, এরা নিজেরাই জঙ্গি। এই সমন্বয়কারীদের দেখেন, আমি সাধারণ মানুষই বলতে চাই, সমন্বয়কারীদের দেখেন, এখন যে এই আসিয়ার মতো বাচ্চা যে ধর্ষণ হইলো, সমন্বয়কারীরা কেউ একটা কিঞ্চিত পরিমাণ এই সরকারের এগেনস্টে কেন তারা অ্যাকশন নিচ্ছে না? কেন তাদের এই বিফলতা? কেন তারা এটাকে আপনার করতে পারতেছে না বলেন? আইনের আওতায় আনতে পারতেছে না, কিংবা এটাকে কন্ট্রোল কেন করতে পারতেছে না? এই সরকারকে একটা প্রশ্ন করছে এই সমন্বয়কারীরা। আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই সমন্বয়কারীরা তারা বাংলাদেশের মানে সাধারণ মানুষের জানের নিরাপত্তার চেয়েও তাদের বর্তমান ক্ষমতা তা মনে করেন বেশি মনে করেন প্রাধান্য দিচ্ছে। তারা কিভাবে আপনার ইলেকশন করে আপনার এই ইউনুসের দ্বারায় কিংবা আপনার ইউনুসের সরকারের সহায়তায় নিয়ে তারা মনে করেন ক্ষমতায় বসতে পারবে, তারা সংসদে আপনার বসতে পারবে। তারা বর্তমান এই ধরনের আপনার মনে করেন মুগ্ধ হয়ে গেছে কিংবা আবদ্ধ হয়ে রয়েছে। তাহলে আমি আবারও বলতে চাই যে আপনারা অ্যাকচুয়ালি কোন স্বাধীনতায় ভালো ছিলেন? 71-এর স্বাধীনতা নাকি 24-এর স্বাধীনতা? যে স্বাধীনতাকে নাকি আপনারা বলেন যে আপনারা বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন, এই কোন বাক স্বাধীনতা ভাই, যে বাক স্বাধীনতার নামে আসিয়ার মতো বাচ্চাকে ধর্ষণের শিকার হতে হয় বলেন? এই কোন স্বাধীনতা এনে দিলেন বাংলাদেশের মানুষকে? আজকে বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষ দেখেন, তিনি ঘর থেকে বের হইলে মনে করেন আপনার চিন্তা করে যে ভাই আমি তো সহি সালামত বের হইতেছি, সুস্থভাবে আমি আসতে পারবো কিনা বাসায় ফিরে, নাকি এই অন্তর্বর্তীকালে সরকারের যে আপনার আইন শৃঙ্খলা বাহিনী কিংবা এই সমন্বয়কারীরা এরা কি আমাদের জানের নিরাপত্তা দিতে পারবে? কিংবা আমাদের সাথে যদি কোনো একটা ঘটনা ঘটেই যায়, আমরা কি এই বিচারটা পাবো? বিচার পাবো? তাই আমি একটা কথাই বলতে চাই বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে, এই সমন্বয়কারী কিংবা এই উপদেষ্টারা দেখবেন এরা বর্তমান আসিয়ার মতো বাচ্চা ধর্ষণ হলো না কি হলো এটা তাদের দেখার বিষয় না, এটা কি তাদের দেখার বিষয় না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা কি হাতিয়ে নেওয়া, লুটপাট করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, কোন কে কোন মনে করেন সিন্ডিকেট করে খাবে, তারা এক একজনে এক একটা মনে করেন পদ পদবি নিয়ে বৈশা রয়েছে। এই সমন্বয়কারীদের ভিতরে দেখেন দেখেন তাদের ভিতরে আপনার এইটা নিয়ে কখনো তর্ক হয়েছে যে আমি ওই ভালো কাজটা করব, আমি ওই ভালো কাজটা করব? এখন পর্যন্ত কে বলতে পারবে? এদের নিজেদের ভিতরে মারামারি হয় পদ পদবি নিয়ে, কে কোন পদে দাঁড়াবে, কে কোন সাইড খাবে, কে কোন জায়গায় কে কোন এলাকায় চাঁদাবাজি করে খাবে। তারা প্রতিনিয়ত এই ধরনের আপনার অরাজকতা বাংলাদেশে করেই চলছে। আর আপনারা যদি এদেরকে ভোট দেন তাহলে আপনারা কিংবা আপনাদের মাথায় একটাবার চিন্তা ভাবনা নিয়ে ভোট দিবেন যে আজকে এরা যদি সরকার গঠিত করতে পারে তাহলে কালকে আপনার মা বোনও এই আসিয়ার এই বাচ্চার মতো নিষ্পাপ বাচ্চার মতো ধর্ষণ হতে পারে। এটা আপনাকে মেনে বুঝে তারপর আপনি ভোট দিবেন। এবং তারপরে ওয়াকারুজ্জামান এখন বুঝতে পারছেন যে তাকেও সরাবার জন্য কি চেষ্টা করা হচ্ছে, এবং এই চেষ্টার জন্যই ওয়াকারুজ্জামান এখন সম্পূর্ণভাবে এই ইউনুস জামাত, ওয়াকারুজ্জামান নিজে পাকিস্তানের আইএসআই এর লোক ছিলেন, তার সাথে যোগাযোগ ছিল, কিন্তু যখন নিজের ঘাড়ে এসে পড়েছে, যখন দেখেছেন তার নিজের বাঁচার সম্ভাবনা নেই, তখন তিনি এইবার জেগে উঠেছেন। আর জেগে উঠে তিনি উগ্র মূর্তি ধারণ করেছেন। হিজবুত তাহরিরের এত বড় যে জামায়াত, সেই জামায়াতের মিছিলকে তিনি ছত্রভঙ্গ করে দিয়ে তাদেরকে গ্রেপ্তারও করেছেন, একটা বড় সংখ্যা গ্রেপ্তার পর্যন্ত করেছেন। এবং স্বভাবতই এর ফলে আইএসআই তারা ক্ষুব্ধ হয়ে গেছে এবং তারা নতুন প্ল্যান ফাঁদবার আগে, নতুন করে প্ল্যান তৈরি করার আগে, ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে নতুন করে কোনো ব্যবস্থা নেওয়ার আগে তারা করেছে কি, তারা
যখন এটা করবে তার আগে ওয়াকারুজ্জামান নিজে একটা পাল্টা ব্যবস্থা নিয়ে নিয়েছেন। আপনাদের হয়তো একটা স্মরণ করে দিই একটা ঘটনার কথা। পাকিস্তানে ঠিক সেই এইরকম একই ব্যাপার ঘটেছিল। তখন সেনাপ্রধান তিনি ছিলেন পারভেজ মুশারফ। পারভেজ মুশারফ তিনি একটি রাষ্ট্রীয় সফরে তিনি গিয়েছিলেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা থেকে যখন তিনি ফিরছেন, নওয়াজ শরীফ ছিলেন তখনকার ওখানকার প্রধানমন্ত্রী। তিনি ঠিক করেছিলেন পারভেজ মুশারফকে তিনি গ্রেপ্তার করে নেবেন অথবা তাকে মেরে ফেলবেন। নওয়াজ শরীফের প্ল্যান ছিল সেটা, কিন্তু করলেন কি, পারভেজ মুশারফ ওই বিমানবন্দরে না নেমে তিনি অন্য জায়গায় গিয়ে নেমে সেই নওয়াজ শরীফের সেই প্ল্যানটাকে তিনি বানচাল করে দিয়েছিলেন। ঠিক একই অবস্থা, কারণ এই পুরো প্ল্যানটা তো পাকিস্তানের আইএসআই ওদের মাথা থেকে বেরোচ্ছে। তো এখানে বাংলাদেশেও তারা এখন বাংলাদেশের দায়িত্ব নিয়ে নিয়েছে প্রায়। এই মানে তাদের সেখানে ইউনূস রয়েছে, আর ইউনূস তো প্রধানমন্ত্রী নয়, অনির্বাচিত অবৈধ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। তিনি এমন কিছু না, তিনি তো হাত মিলিয়ে নিয়েছেন এদের সঙ্গেই, ওই যারা মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী তাদের সাথে হাত মিলিয়ে নিয়েছেন তিনি তার নিজের বাঁচার জন্য। এই পরিস্থিতিতে এখন ওয়াকারুজ্জামান, আবার সেনাবাহিনীর মধ্যেও তো 4টে গোষ্ঠী হয়ে গেছে জানেনি। ভারতের গোষ্ঠী আছে, একটা নিরপেক্ষ গোষ্ঠী আছে, তারপরে আমাদের রয়েছে ওয়াকারুজ্জামানদের গোষ্ঠী আছে, ইত্যাদি নানা রকম আইএসআই এর গোষ্ঠী এরা তো রয়েছে, এই জামাত তাদের সঙ্গে রয়েছে। এই 3-4টি গোষ্ঠী যে রয়েছে এর মধ্যে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে 8ই আগস্ট ডক্টর ইউনূস বলছিলেন যে তার নিয়োগকর্তা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন এই ছাত্ররা। যেই নালে উত্থান ওই নালেই কিন্তু মাঝে মাঝে বিনাশ হয়। যেমন ধরেন শেখ হাসিনা ব্যক্তিগতভাবে গিয়ে তো কাউকে থাপড়ায় নাই, কোন ব্যবসায়ীর কাছে চাঁদা চায় নাই, তাই না? অথবা ধরেন ঘোষের জন্য টাকা দাবি করে না ব্যক্তিগতভাবে, কিন্তু তার যে চেলাচামুন্ডা মন্ত্রী, এমপি, লোকাল পর্যায়ে যে ইউনিয়নের নেতা, ছাত্রলীগ, যুবলীগ যারা ছিল, তারা যখন অপকর্ম করত, বদনাম হইতো কার? আপনার অন্তরে গোস্বা আসতো কার প্রতি? যে এই সিস্টেমটার যে নাটের গুরু শেখ হাসিনা, যার কারণে এক দফা এটা বাস্তবায়ন হয়ে গেছে। এখন আজকের দিনে এসে সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী নামে যে সকল চাঁদাবাজরা আছে, অধিকাংশ এখন চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে। ভালোরাও আছে, ভালোরা আবার স্ট্যাটাস দেয় যে আমাদের নাম দিয়ে যদি কেউ ছিনতাই, লুটপাট, চাঁদাবাজি করে তাহলে এদেরকে আপনারা ধরাই দিবেন। কিন্তু আপনি দেখেন আজকে আমরা দেখছি যে নারায়ণগঞ্জের একটা ঘটনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠক সহ 2জনকে আটক করেছে যৌথ বাহিনী। তাহলে কি নিয়া? মাদক নিয়া। যে মাদকের থাবায় বাংলাদেশ শেষ, যে মাদকের থাবায় ছাত্রলীগ শেষ, যেই মাদকের থাবায় যুবলীগ শেষ, সেই মাদক ব্যবসাতেই এখন ছাত্রলীগ যুবলীগের যে খালি আসনটা, একদিকে ছাত্রদলের কিছু পোলাপেন টানতেছে যুব দলের, আরেকদিকে বৈষম্য বিরোধী যারা আছেন তারাও ভাগ বসাচ্ছেন। তাদের কাছ থেকে ইয়াবা জব্দ সহ আজকে আমরা যদি দেখি, রোববার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের খানপুরে যে এলাকাটার নাম হচ্ছে আপনার 300 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। দর্শক শ্রোতা, আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি খুবই ভয়াবহ। যতই সময় বাড়তেছে ঠিক ততই ধর্ষণের সংবাদটা বেশি শোনা যাচ্ছে। ইতিমধ্যে অনেকে মন্তব্য করতেছেন, এই বাংলাদেশের মাটিতে যদি সঠিকভাবে এই গণধর্ষণকারী যদি সঠিকভাবে বিচার হতো তাহলে 1 টাকাও খুঁজে পাওয়া যেত না যে তারা ধর্ষণ করেছে। কিন্তু এই বাংলাদেশের মাটিতে কোনোভাবেই ধর্ষণকারীর বিচার সঠিকভাবে হচ্ছে না। এই কারণেই যতই সময় যাচ্ছে ঠিক ততই ধর্ষণের সংবাদটা আপনারা বেশি শুনতে পারতেছেন। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এর সাথে আপনাদের মূল্যবান মতামত আরেকটি জানাবেন যে এই ধর্ষণকারীদের কোন পদক্ষেপ নিলে তারা ধর্ষণ করবে না। অবশ্যই মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।